তো স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সাকসেস পয়েন্ট বাংলাতে সকলকেই। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 12 থার্ড সেমিস্টার ফিলোসফি বিষয়ের বা দর্শন বিষয়ের নীতিবিদ্যার অন্তর্গত আত্মহত্যা এবং কৃপা হত্যা। তো অনেকেই তোমরা অনুরোধ করছিলে যে এই চ্যাপ্টারটা আবার নতুন করে করা হোক, তাই তোমাদের অনুরোধে নতুন ক্লাসটি করা হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিবে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত্মহত্যা কৃপা হত্যা। তো এই আত্মহত্যা কৃপা হত্যা আগে আমাদের জানার আগে জানতে হবে যে এই পোর্শনটা কোন পাঠ থেকে এসেছে। তো এই পোর্শনটা এসেছে নীতিশাস্ত্র। কি এসেছে? কোথা থেকে? নীতিশাস্ত্র, নীতিশাস্ত্র বা নীতিবিদ্যা। ঠিক আছে, নীতিবিদ্যা। এই নীতিবিদ্যাটা কি? এই নীতিবিদ্যার পাঠ থেকে কিন্তু তোমাদের যে আলোচ্য বিষয় ব্যবহারিক নীতিবিদ্যাটা এসেছে। তো নীতিবিদ্যা হচ্ছে যে দর্শনের যে শাস্ত্রে কি করা হয়, কোনো জিনিসের ভালো মন্দ খারাপ, তারপরে হচ্ছে তোমার ন্যায় অন্যায় উচিত অনুচিত এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেই শাস্ত্রকে বলা হয় কি? নীতিশাস্ত্র। বুঝা গেল? তাহলে দর্শনের যে শাস্ত্রে ন্যায় অন্যায় উচিত অনুচিত ভালো মন্দ এসব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় নীতিশাস্ত্র বা নীতিবিদ্যা। তাহলে এই নীতিবিদ্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার মূলত কোথাও কোন কোন বই 4 ধরনের পাবে, কোনো কোনো বই 3 ধরনের পাবে। তো মূলত 3 ধরনের আমরা ভাগ করব। ঠিক আছে, একটা হচ্ছে তোমার তাত্ত্বিক নীতিবিদ্যা, দ্বিতীয় হচ্ছে বর্ণনামূলক নীতিবিদ্যা, আর তৃতীয় হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। ঠিক আছে, তাহলে ব্যবহারিক, বর্ণনামূলক, তাত্ত্বিক এই 3টি ভাগে ভাগ করা হয়েছে তোমাদের নীতিবিদ্যা পাঠগুলোকে। ঠিক আছে, বা বিভাগগুলোকে। তাই এই বিভাগের মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা। ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যেই তোমাদের আসবে আত্মহত্যা আর কি? কৃপা হত্যা। ঠিক আছে, তাহলে এবার দেখো এই তাত্ত্বিক নীতিবিদ্যা কি, বর্ণনামূলক নীতিবিদ্যা এগুলো আমাদের অত জানার দরকার নেই। তো জাস্ট আমি বলে দিচ্ছি, তাত্ত্বিক নীতিবিদ্যা হচ্ছে যে আত্মহত্যা ভালো মন্দ এই যে শব্দগুলো, এই শব্দগুলোর আক্ষরিক অর্থ, তারপরে হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ অর্থ, মূল বিষয়গুলির অর্থগুলি এই পোর্শনে বা এই পাঠে আলোচনা করা হয় তাত্ত্বিক নীতিবিদ্যায়। আর বর্ণনামূলক নীতিবিদ্যায় সেই নিয়মের বর্ণনা করা হয় যে কিভাবে কাজটা করলে ভালো হবে বা কোনটা নিয়ম রয়েছে, হ্যাঁ, ন্যায় অন্যায় এসব দিকগুলোকে কি করা হয়? আলোচনা করা হয়। আর যেটা হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা, তো ব্যবহারিক নীতিবিদ্যা হচ্ছে কি আমরা জানবো। তাহলে ব্যবহারিক নীতিবিদ্যা যেটা তোমাদের পার্টে রয়েছে সিলেবাসে, তো ব্যবহারিক নীতিবিদ্যা হচ্ছে যে বাস্তব জীবনের যখন নীতিশাস্ত্রের নিয়মগুলো আমরা প্রয়োগ করব তখন সেটাকে বলা হয় ব্যবহারিক নীতিবিদ্যা। তাহলে কোনো বিতর্ক বা বিরোধমূলক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যখন আমরা কি করব, সেই কাজটা ভালো মন্দ উচিত অনুচিত ন্যায় অন্যায় এসব বিশ্লেষণ করা হয়, বিচার বিশ্লেষণ করা হয় বাস্তবিক জীবনের পরিপ্রেক্ষিতে, তখন আমরা তাকে বলবো ব্যবহারিক নীতিবিদ্যা। চুরি করলো, ঠিক আছে, একজন ব্যক্তি চুরি করলো আর আরেকজন ব্যক্তি কি তার খাওয়ার জন্য চুরি করলো। তাহলে যে খাওয়ার জন্য চুরি করলো তার কাজটা কি অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে, অপরাধমূলক কাজ করেছি কি করেনি, এইসব বিষয় নিয়ে কি করা হয়? আলোচনা করা হয়। তো এবার হচ্ছে আমরা চলে আসব যে নীতিবিদ্যা। ঠিক আছে, আমাদের যেটা সিলেবাসে রয়েছে নীতিবিদ্যা। ঠিক আছে, ব্যবহারিক নীতিবিদ্যা। তাহলে এই ব্যবহারিক নীতিবিদ্যা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন কথাটি? পিটার সিঙ্গার। পিটার সিঙ্গার এই ব্যবহারিক নীতিবিদ্যার কি করেন? সূচনা করেন কত সালে? 1979 সালে। ঠিক আছে, তার কোন গ্রন্থে? প্র্যাকটিক্যাল এথিক্স এই গ্রন্থের মাধ্যমে পিটার সিঙ্গার কি করেন? এই ব্যবহারিক নীতিবিদ্যার সূচনা করেন কত সালে? 1979 খ্রিস্টাব্দে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে হচ্ছে পিটার সিঙ্গার, তিনি হচ্ছে এক অস্ট্রেলিয়ান দার্শনিক। কি বললাম? অস্ট্রেলিয়ান দার্শনিক।
পিটার সিঙ্গার সূচনা করেন ব্যবহারিক নীতিবিদ্যা 1979 খ্রিস্টাব্দে তার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে। ঠিক আছে, কোন গ্রন্থে? প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে। পিটার সিঙ্গারের মতে বিভিন্ন বৈশিষ্ট্য তিনি তুলে ধরেন। তার গ্রন্থ অনুযায়ী ব্যবহারিক নীতিবিদ্যার কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি জানলাম? যে এই অর্থাৎ নীতিবিদ্যায় বা এই নীতিবিদ্যার পাঠে বা ব্যবহারিক নীতিবিদ্যায় কি করা হয়? ন্যায় অন্যায়, উচিত অনুচিত, উচিত অনুচিত এইসব বাস্তব জীবনে কি করা হয়? প্রয়োগ করা হয়। বাস্তব জীবনে প্রয়োগ। ঠিক আছে, তাহলে নীতিশাস্ত্রের যে নিয়মগুলো বা নীতিগুলো, সেই নীতিগুলো যখন আমরা বাস্তব জীবনে প্রয়োগ করব, সেটা হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য কি? দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো, আর একটা বৈশিষ্ট্য রয়েছে, যিনি বলেছিলেন যে বৈশিষ্ট্যটা কি? যে নীতিশাস্ত্র ও নীতিবিদ্যা ব্যবহারিক নীতিবিদ্যার কি রয়েছে? একটা সম্পর্ক নেই, পারস্পরিক কি নেই? সম্পর্কযুক্ত নেই বা ধারাবাহিকতা নেই। তাদের মধ্যে কি? ধারাবাহিকতা নেই। ঠিক আছে, এই কথা কে বলেছিল? পিটার সিঙ্গার। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা বলছি, এটা কিন্তু মূল বৈশিষ্ট্য না। এই বৈশিষ্ট্য হচ্ছে পিটার সিঙ্গারের গ্রন্থ মতে বা তার মতে এই ব্যবহারিক নীতিবিদ্যার বৈশিষ্ট্য। তাহলে একটা বৈশিষ্ট্য কিনলাম, নীতিশাস্ত্র ও ব্যবহারিক নীতিবিদ্যার ধারাবাহিকতা নেই। ঠিক আছে, পরবর্তীতে তিনি কি করেছিলেন? তার এই মতবাদকে ভুল ব্যাখ্যা দিয়েছিলেন। তার এই মতবাদকে নাকচ করেছিলেন কে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। কে এই মতবাদটাকে নাকচ করেছিলেন? দার্শনিক অ্যারিস্টটল তার নিকোম্যাক্টিয়াম। ঠিক আছে, কোন গ্রন্থ? নিকোম্যাক্টিয়াম। এই নিকোম্যাক্টিয়াম গ্রন্থের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে এই নীতিশাস্ত্র ও ব্যবহারিক নীতিবিদ্যার ধারাবাহিকতা আছে। তিনি বলেছেন, পিটার সিঙ্গার বলেছিলেন যে ধারাবাহিকতা নেই, কিন্তু অ্যারিস্টটল ভুল প্রমাণিত করেছিল তার এই ব্যাখ্যাকে। এটা প্রশ্ন করি, তাহলে ধরো আমি বললাম কি যে হিংসা করা খারাপ, তাহলে এটা হচ্ছে মূল নীতিশাস্ত্র থেকে পাওয়া যাচ্ছে। এবার এটা যখন আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করব, হিংসা করে তাকে কি করা হলো? মার্ডার করা হলো বা খুন করা হলো। তাহলে এক্ষেত্রে হিংসা করা উচিত নয়। তাহলে আমরা এই যে বাস্তব জীবনে প্রয়োগ করলাম নীতিশাস্ত্রের নীতিগুলো বা ব্যবহারিক নীতিগুলো আমরা কি করলাম? বাস্তব জীবনে প্রয়োগ করলাম। তাহলে ব্যবহারিক নীতিবিদ্যা এবং নীতিশাস্ত্রের একটা সম্পর্ক পাচ্ছি, মানে নীতিশাস্ত্র থেকেই ব্যবহারিক নীতিবিদ্যার মূল কথাগুলো কি হচ্ছে? সেখান থেকেই আসছে বা তার উৎস হচ্ছে কি? নীতিশাস্ত্র। তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এই কথাটা কে বলেছিলেন? অ্যারিস্টটল তার নিকোম্যাক্টিয়াম গ্রন্থের মাধ্যমে বলেছিলেন যে তা নীতিশাস্ত্র ব্যবহারিক নীতিবিদ্যার একটা ধারাবাহিকতা আছে, কিন্তু পিটার সিঙ্গার বলেছিলেন যে নেই। বোঝা গেল? পরবর্তীতে আমরা চলে আসছি। এবার ব্যবহারিক নীতিবিদ্যার সমর্থক কারা ছিলেন এটা আমরা জানতে হবে। তাহলে ব্যবহারিক নীতিবিদ্যার দেখো সমর্থক কারা ছিল? তাহলে 1 নম্বর বিজ্ঞানী হচ্ছে মুর। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে রস, তারপরে হচ্ছে স্টিভেনসন, আর চতুর্থত হচ্ছে আমাদের পি সিঙ্গার। তাহলে এই 4 জন দার্শনিক ব্যবহারিক নীতিবিদ্যার কি ছিলেন? সমর্থক ছিলেন বা তারা মান্যতা দিয়েছিলেন। তাহলে এই 4 জনের নাম মুখস্থ রাখতে হবে। তার জন্য আমি একটা সূত্র আবিষ্কার করেছি। তো সূত্রটা হচ্ছে কি? ভালো করে শুনবে, এই 4টে এমসিকিউ মুখস্থ করার জন্য বা এই যে সমর্থক যে ছিলেন কিভাবে আমরা মুখস্থ করব। তাহলে মুখস্থ করব, ধরো আমি একটা বাক্য লিখছি যে মধুর রস
মধুর রস টানে পি মানে পিয়ালি, ঠিক আছে। তো মধুর রস টানে কে? পিয়ালি। তাহলে দেখো মধুর রস টানে পিয়ালি, তাহলে ম থেকে হচ্ছে মুর, আর রস থেকে হচ্ছে রস, আর ট থেকে হচ্ছে স্টিভেনসন, আর পি থেকে হচ্ছে পিটার সিঙ্গার। বুঝা গেল? তাহলে মধুর রস টানে কে? পিয়ালি। মধুর রসটা টানছে পিয়ালি একজন মেয়ের নাম, তো ও মধুর রস আছে, এটা এরকম করে এই মধুর রস টানছে, ঠিক আছে। তাহলে এই মধুর রস টানে পিয়ালি, তাহলে মুর, রস, স্টিভেনসন আর পিটার সিঙ্গার এই চারজন হলেন ব্যবহারিক নীতিবিদ্যার সমর্থক। বোঝা গেল? তাহলে যদি প্রশ্ন আসে ব্যবহারিক নীতিবিদ্যার সমর্থক কারা, তাহলে আমরা এই চারজনের মধ্যে একজন দিয়ে দেবো, চারজনের নাম থাকলে চারজনেরই নাম দেবো। এবার পরবর্তী আমরা স্টেপে চলে আসি। তাহলে মুর, রস, স্টিভেনসন, পি সিঙ্গার। বোঝা গেল? বাক্যটাও লিখে নিবে যাতে মুখস্থ থাকে। এবার এই ব্যবহারিক নীতিবিদ্যার শাখা রয়েছে, ঠিক আছে। কি শাখা, কি কি শাখা রয়েছে আমরা দেখব, ঠিক আছে। তাহলে ব্যবহারিক নীতিবিদ্যার কি কি শাখা আছে দেখো। 1 নম্বর হচ্ছে চিকিৎসা, চিকিৎসা নীতিবিদ্যা। দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা। তৃতীয়ত হচ্ছে ব্যবসা নীতিবিদ্যা। তারপরে চতুর্থত হচ্ছে কি প্রযুক্তি নীতিবিদ্যা, প্রযুক্তি মানে হচ্ছে টেকনোলজি। আর পঞ্চম হচ্ছে কি ব্যক্তিগত নীতিবিদ্যা, ঠিক আছে। ব্যক্তিগত বা পার্সোনাল যেটাকে বলো। তাহলে ব্যক্তিগত, প্রযুক্তি, ব্যবসা, পরিবেশ আর হচ্ছে চিকিৎসা। তাহলে ব্যবহারিক নীতিবিদ্যার এগুলো হচ্ছে ব্রাঞ্চ বা শাখা। ব্যবহারিক নীতিবিদ্যা এইসব শাখায় আলোচনা করা হয়, ঠিক আছে। ব্যবহারিক নীতিবিদ্যার এইসব শাখা রয়েছে, এসব শাখায় বিভিন্ন ধরনের নীতিবিদ্যাগুলো আলোচনা বর্তমানে একটা। তাহলে এই যে ভ্রূণ হত্যাটা, এইটা উচিত কি উচিত নয় সেটা আমরা জানতে পারবো কি চিকিৎসা নীতিবিদ্যায়, ঠিক আছে। তাহলে উদাহরণটা বলতে পারো ভ্রূণ হত্যা, ঠিক আছে। ভ্রূণ হত্যা, আত্মহত্যা, ঠিক আছে। এগুলো হচ্ছে চিকিৎসা নীতিবিদ্যার উদাহরণ। বুঝা গেল? আত্মহত্যা, কৃপা হত্যা, ভ্রূণ হত্যা এগুলো হচ্ছে কি চিকিৎসা নীতিবিদ্যার উদাহরণ। এবার পরিবেশ নীতিবিদ্যা কি, মানে পরিবেশ সম্পর্কে আমরা আলোচনা করব। পরিবেশের ক্ষেত্রে আমাদের কি কর্তব্য রয়েছে, ঠিক আছে। হ্যাঁ বল। ভ্রূণ মানে হচ্ছে হ্যাঁ অনেক সময় হসপিটালে গিয়ে কী করা হয়, বাচ্চাটা নষ্ট করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় ভ্রূণ হত্যা। তারপর হচ্ছে কর্তব্য, পরিবেশ, পরিবেশের উপর আমাদের কি কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, তার সেসব নিয়ে নীতিমালা। তারপরে হচ্ছে তোমার বাস্তুতন্ত্র, ঠিক আছে, বাস্তুতন্ত্র। তারপরে হচ্ছে তোমার জীব বৈচিত্র্য, এসব সংরক্ষণ, জীব বৈচিত্র্য সংরক্ষণ, ঠিক আছে। এগুলো হচ্ছে কি পরিবেশ নীতিবিদ্যার অন্তর্গত। আর ব্যবসা নীতিবিদ্যা এটা আমাদের জানার দরকার নেই, যেহেতু আমাদের সিলেবাসের অন্তর্গত নেই, তো এগুলো আমাদের না পড়লেও চলবে। তাহলে আপাতত আমাদের পড়তে হবে চিকিৎসা নীতিবিদ্যা আর পরিবেশ নীতিবিদ্যা। তোমাদের চ্যাপ্টারে রয়েছে চিকিৎসা নীতিবিদ্যার মধ্যে আত্মহত্যা আর কি কৃপা হত্যা, ঠিক আছে। তারপরে চ্যাপ্টার রয়েছে পরিবেশ নীতিবিদ্যা, ঠিক আছে। তাহলে এবার আমরা জানবো আত্মহত্যা সম্পর্কে। দেখো এবার আমরা জানবো কি আত্মহত্যা। তো কৃপা হত্যাটা আমরা পরে পড়বো, আপাতত আত্মহত্যা পড়ি, ঠিক আছে। আত্মহত্যা বা সুইসাইড, ঠিক আছে। সুইসাইড, তাহলে সুইসাইড খুব প্রাসঙ্গিক বিষয় আমাদের বর্তমান জীবনে। সুইসাইডের ঘটনা কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মানুষের মানসিক যন্ত্রণা, মানসিক রোগী হয়ে যাচ্ছে দিনের দিন। আর এই সব আত্মহত্যার পরিমাণ আমরা দেখছি দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তাহলে এই আত্মহত্যাটা খুব একটা জটিল বিষয়। তো আত্মহত্যার কেন করব না, কি যুক্তি রয়েছে, তার পক্ষে বিপক্ষে আত্মহত্যা কত প্রকার, ঠিক আছে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। মন দিয়ে ক্লাসটা করো। তাহলে হচ্ছে আত্মহত্যা। তারপরে হচ্ছে একজন দার্শনিক রয়েছে যার নাম হচ্ছে এমিল দুর্খেম। কি নাম? এমিল বা এমিলি, কোন কোন বই এমিলি লেখা আছে। তাহলে এমিল দুর্খেম তার কোন গ্রন্থ? সুইসাইড। তার গ্রন্থটার নাম কি? সুইসাইড। এই সুইসাইড গ্রন্থে তিনি আত্মহত্যার সম্পর্কে বলেছেন, ঠিক আছে। আত্মহত্যা কয় প্রকার বলেছেন তিনি? 4 প্রকার। বোঝা গেল?
তাহলে এই আত্মহত্যাটা কি আগে আমরা জেনে নিই। এই আত্মহত্যাটা কি? তা আত্মহত্যা, দেখো আত্মহত্যা যখন আমরা কথাটা বলবো শব্দটা, তাহলে এখানে আমরা কি পাবো? একটা আত্ম আর প্লাস কি পাবো? হত্যা। আত্ম মানে কি? আত্ম মানে কি? নিজের স্বয়ং। আর হচ্ছে হত্যা মানে কি? জীবনের বিনাশ ঘটানো। বোঝা গেল? তাহলে হচ্ছে কি যে যখন নিজের জীবন নিজেই শেষ করব তখন সেটাকে বলা হয় আত্মহত্যা। তাহলে হত্যা কি? হত্যা হচ্ছে যে কোনো ব্যক্তি যখন কাউকে কোনো কিছুর মাধ্যমে গুলি করে হোক বা মার্ডার করে হোক, যখন কি করা হবে? তার জীবন বিনাশ ঘটাবে, তখন তাকে কি বলে? হত্যা। আর মানুষ যখন বা কোনো ব্যক্তি যখন নিজের জীবন নিজেই অবসান ঘটাবে বা বিনাশ ঘটাবে, ধ্বংস করবে, শেষ করবে, তখন তাকে বলা হয় কি? আত্মহত্যা। তো সেটা কি কারণে হতে পারে? মানসিক অবসাদ হতে পারে, অর্থকষ্ট হতে পারে, সামাজিক কারণ হতে পারে, অর্থনৈতিক কারণ হতে পারে, ঠিক আছে, মানসিক কারণ হতে পারে, বিভিন্ন এর কারণ রয়েছে। তো সেই অনুযায়ী এমিল দুর্খেম তার সুইসাইড গ্রন্থে আত্মহত্যাকে মূলত চার প্রকার করেছেন, ঠিক আছে, 4 ভাগে ভাগ করেছেন আত্মহত্যাকে। তাহলে কি কি আমরা দেখে নেব। তাহলে আত্মহত্যা, দেখো আত্মহত্যাকে মূলত এমিল দুর্খেম তার সুইসাইড গ্রন্থে কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। একটা কি বলো? আত্মকেন্দ্রিক বা পরকেন্দ্রিক। একটা পরকেন্দ্রিক, তারপর হচ্ছে কি আত্মকেন্দ্রিক, বাকি এটাকে বলা হয় অহংকেন্দ্রিকও বলা হয় বা অহংকেন্দ্রিক, ঠিক আছে, যেটা বলো কোন কোন বইয়ে আত্মকেন্দ্রিক, কোন কোন বইয়ে অহংকেন্দ্রিক দেওয়া রয়েছে। তারপর হয়েছে কি একটা অদৃষ্টবাদী আত্মহত্যা। আর চতুর্থত কি? চতুর্থত কি বললাম? অধপতনজনিত আত্মহত্যা। অধপতনজনিত আত্মহত্যা। তাহলে এমিল দুর্খেম তার সুইসাইড গ্রন্থে আত্মহত্যাকে কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। পরকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক বা অহংকেন্দ্রিক, অদৃষ্টবাদী, আর একটা হচ্ছে অধপতনজনিত আত্মহত্যা, ঠিক আছে। তাহলে আত্মহত্যার ডেফিনেশন আমরা পেয়ে গেলাম। এবার আত্মহত্যার প্রত্যেকটা বিভাগ আমরা পড়বো। এখান থেকে বিভিন্ন ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন আসবে, তোমাকে বলে দিবে যে অমুকজন এরকম করে সুইসাইড করেছে, এবার এটা কি ধরনের সুইসাইড, ঠিক আছে, এটা তোমাকে বলতে হবে, বুঝতে হবে, তারপরে সেই অনুযায়ী তোমাদের টিক করতে হবে। বুঝা গেল? তাহলে আমরা প্রথমে দেখব পরকেন্দ্রিক আত্মহত্যা কাকে বলে, তারপরে আমরা আত্মকেন্দ্রিক আর অদৃষ্টবাদী চলে আসব, ঠিক আছে। তাহলে পরকেন্দ্রিক সর্বপ্রথমে চলে আসি। তাহলে পরকেন্দ্রিক আত্মহত্যা কি? পর মানে কি? নিজের নয়, পরের কথা বলছে। তাহলে পরকেন্দ্রিক আত্মহত্যা বলছে যখন কোনো ব্যক্তি নিজের জন্য নয়, পরের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য বা অন্যের মঙ্গলের জন্য বা কোনো গোষ্ঠীর জন্য বা ধর্মের জন্য কি করবে? যখন নিজের আত্মবলিদান দেবে, আত্মত্যাগ করবে, ঠিক আছে, বা নিজের জীবন উৎসর্গ করবে, তখন সে ধরনের আত্মহত্যাকে বলা হয় পরকেন্দ্রিক। রাষ্ট্রের জন্য বা অন্য কোনো ব্যক্তির জন্য বা কোনো গোষ্ঠীর মঙ্গলের জন্য কি করবে? নিজের জীবন উৎসর্গ করবে, তখন সেই আত্মহত্যাকে বলা হয় পরকেন্দ্রিক আত্মহত্যা, ঠিক আছে। বোঝা গেল পরকেন্দ্রিক আত্মহত্যা? তাহলে পরকেন্দ্রিক আত্মহত্যার উদাহরণ যদি বলি যে কোনো জঙ্গি গোষ্ঠীর শহীদ, ঠিক আছে, কোনো জঙ্গি, যেরকম আমাদের সৈনিকগুলো শহীদ হচ্ছে, তাহলে এরা তো নিজের স্বার্থে শহীদ হচ্ছে না, এরা দেশের স্বার্থে শহীদ হচ্ছেন, ঠিক আছে। দেশের স্বার্থে, দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষজনকে, নাগরিককে রক্ষা করার জন্য কি হচ্ছে? নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন, ঠিক আছে, জঙ্গিদের লড়াই করে। রিসেন্টলি যে অপারেশন সিঁদুর হলো, সেই সিঁদুরে কি অনেক আমাদের সৈনিক প্রাণ হারিয়েছেন। তাহলে প্রাণ হারিয়েছে, তারা কি নিজের জীবনের কথা ভেবেছেন কি? তারা না, তারা আমাদের কথা, অর্থাৎ ভারতের অন্তর্গত যেসব নাগরিক রয়েছেন তাদের জীবন রক্ষার্থে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, ঠিক আছে। তাহলে সেসব আত্মহত্যাকে কি বলা হয়? শহীদ পরকেন্দ্রিক আত্মহত্যা। এবার আমরা চলে আসবো আত্মকেন্দ্রিক বা অহংকেন্দ্রিক আত্মহত্যা, ঠিক আছে। আত্মকেন্দ্রিক আত্মহত্যা, তাহলে আত্ম মানে কি? নিজেই,
এতক্ষণ আমরা পড়ছিলাম পরের জন্য আত্মহত্যা, এবার আমরা পড়বো নিজের জন্য আত্মহত্যা। ঠিক আছে, নিজের উপর নিজের ইচ্ছায় কি করবে, আত্মহত্যা করবে। তো যখন কোন কারণের জন্য বা একাকিত্ব এসবের কারণে কি হয়, মানসিক অবসাদে চলে যায়, মানসিক অবসাদের কারণে ডিপ্রেশনে চলে যায়, এবং এসব কারণে সে একসময় তার মনে হয় যে আত্মহত্যা একমাত্র আমার উপায়, ঠিক আছে, একমাত্র পথ বা একমাত্র মুক্তির পথ। তখন যে ধরনের সে আত্মহত্যা করে সেটাই হচ্ছে কি আত্মকেন্দ্রিক আত্মহত্যা। বুঝা গেল? তারপরে অদৃষ্টবাদী আত্মহত্যা চলে আসি, অদৃষ্টবাদী আত্মহত্যা। তাহলে আত্মকেন্দ্রিক আত্মহত্যা যদি বলি তাহলে আমি বলবো যে এই যে ফাঁসি, ঠিক আছে, এই যে ফাঁসি দেওয়া, বিষ পান করা, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আত্মকেন্দ্রিক, নিজের ইচ্ছায় কি করা, মৃত্যুবরণ করা। তো এইগুলো কখন করে মানুষ, যখন সে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে দুঃখ কষ্ট তার জীবনে লেগে থাকে এবং শেষ পর্যন্ত আর মনে হয় যে একমাত্র মৃত্যুই আমার কি মুক্তির পথ, মৃত্যু হলেই আমি কি পাবো, শান্তি পাবো। হ্যাঁ, তখন যে ধরনের আত্মহত্যা করা হয় সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। অর্থাৎ মানুষ যখন নিজের ইচ্ছায় কি করবে, আত্মহত্যাটা করবে, তখন সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক। সবগুলো নিজের ইচ্ছায়, কিন্তু এটা হচ্ছে নিজের জন্য, পরের জন্য নয়। ঠিক আছে, এবার আমরা চলে আসবো অদৃষ্টবাদী আত্মহত্যা। তাহলে অদৃষ্টবাদী আত্মহত্যা কাকে বলে? তো দেখো, যখন কোনো ব্যক্তি তার জীবন সংগ্রামে কি হয়, বারবার ব্যর্থ হয়, এবং ব্যর্থ হওয়ার পরে তার মনে হয় যে এই এক অদৃষ্টবাদী শক্তি রয়েছে যে কিনা যার ফলে আমি কি কোনোদিন মুক্তি পাবো না। ঠিক আছে, তখন সে মনে করে যে মৃত্যুই একমাত্র পথ। বুঝা গেল? যেহেতু আমার ভাগ্যে এমন কিছু রয়েছে যে আমি জীবনেও প্রতিষ্ঠিত হতে পারবো না, জীবনে আমি সফল হতে পারবো না, যেই কাজ করছি সেই কাজটা কি হয়ে যাচ্ছে, অসফল হয়ে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছি, বারবার চাকরিতে বসছি, ব্যর্থ হয়ে যাচ্ছি, বারবার ব্যবসা করছি, সেটাও ব্যর্থ, কৃষিকাজ করছি, সেটাও ব্যর্থ। তো সব দিক থেকে আমি কি হয়ে যাচ্ছি, ব্যর্থ হয়ে যাচ্ছি। তখন সে মনে করে যে আমার একটা ভাগ্যের দোষ রয়েছে। ঠিক আছে, ভাগ্য মানে কি অদৃষ্ট। আমরা বলি না অনেক সময় যে তোর আমার ভাগ্যের দোষ আছে রে, আমার ভাগ্যই খারাপ, কোনো কাজ করছি সে কাজ হচ্ছে না। তাহলে সে এক সময় এমন মনে হয়, বারবার যখন ব্যর্থ হয় জীবন সংগ্রামে, তখন তার মনে হয় কি যে না, এই অদৃষ্ট শক্তি আমাকে কখনো মুক্তি দেবে না, এই জন্য আমার মৃত্যুই একমাত্র পথ। বুঝা গেল? এই জন্য সে মৃত্যুর পথকেই বেছে নেয়। তো যখন এই মানসিক এই সব কাজের জন্য কি করবে, আত্মহত্যা করবে, তখন সেটা হচ্ছে অদৃষ্টবাদী। অর্থাৎ আরেকবার বলে দিচ্ছি, যখন কোনো ব্যক্তি জীবন সংগ্রামে বারবার ব্যর্থ হয়, অসফল হয়, এবং কোনো এক অদৃষ্ট শক্তির কারণে সে কখনো মুক্তি পাবে না, তখন যে আত্মহত্যা বা যে ধরনের আত্মহত্যা করা হয় সেটাই হচ্ছে কি অদৃষ্টবাদী আত্মহত্যা। তাহলে এমনি উদাহরণ যদি বলে দিই যে বারবার জীবন সংগ্রামে ব্যর্থ, এটা শুধু পয়েন্টটা মনে রাখবে, বারবার ব্যর্থ, ঠিক আছে, বারবার ব্যর্থ, তারপর কি আত্মহত্যা করলো, তাহলে এটা হচ্ছে কি যে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। বুঝা গেল? অদৃষ্টবাদী আত্মহত্যা। এবার চলে আসবো আমরা অধপতনজনিত আত্মহত্যা কাকে বলে। অধপতন মানে কি নিজের জীবনের পতন হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে অধপতন মানে কি নিজের জীবনের পতন হয়ে যায়। তো যখন কোনো ব্যক্তি কোনো অপরাধমূলক কাজ করে, ঠিক আছে, অপরাধমূলক কাজ করার পর তার মনে হয় পরবর্তীতে যে সে একটা ভুল কাজ করেছে, হ্যাঁ, এবং তাকে শাস্তি দেওয়া হবে, এবং সমাজের চোখে সে কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তার সম্মান নষ্ট হয়ে যাবে, সম্মানহানি ঘটবে, তখন সেই ভয়ে তখন কি করে, সে আত্মহত্যা করে। তখন সে ধরনের আত্মহত্যাকে কি বলা হয়, অধপতনজনিত আত্মহত্যা। তাহলে যখন কোনো ব্যক্তি সমাজে চরম অপরাধমূলক কাজ করে এবং অন্যের সম্পত্তি হরণ, ঘুষ নেওয়ার মতো খারাপ কাজ করে এবং সমাজের চোখে কি হয়, চরমতম অপরাধী রূপে কি হয়, গণ্য হয়, তখন সেই ধরনের আত্মহত্যায়, তখন সে সম্মান নষ্ট হওয়ার ভয়ে, ঠিক আছে, বা অপমান সহ্য করতে না পারে যখন যে ধরনের আত্মহত্যা হয় সেটা হচ্ছে কি অধপতনজনিত আত্মহত্যা। বুঝা গেল? অধপতনজনিত আত্মহত্যা। এবার আমরা পরবর্তী স্টেপে চলে আসি। এবার অধপতনজনিত আত্মহত্যা হয়ে গেল। এবার আমরা চলে আসব, এই আত্মহত্যাকে আবার দুটা ভাগে ভাগ করা হয় এক্সট্রা। ঠিক আছে, যে আত্মহত্যার ভালো করে বুঝবে, আবার আরও দুটো পার্ট আছে আত্মহত্যার পদ্ধতি অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয় আত্মহত্যাকে বলতো? দুই ভাগে। কি কি? একটা সক্রিয় বা অ্যাক্টিভ, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় বা প্যাসিভ। নিষ্ক্রিয়, ঠিক আছে, তাহলে একটা সক্রিয়, এটা হয়তো কথা বলবে না, তাহলে একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয় আত্মহত্যা।
তাহলে এটা কি অনুযায়ী? এটা হচ্ছে আত্মহত্যার পদ্ধতি অনুযায়ী, ঠিক আছে, বা কিভাবে আত্মহত্যা করা হয় সেই অনুযায়ী আত্মহত্যাকে দুই ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে সক্রিয় আত্মহত্যা, নিষ্ক্রিয় আত্মহত্যা। বুঝা গেল? তাহলে সক্রিয় আত্মহত্যাটাকে কোনো কিছুর সাহায্য দ্বারা, যখন কোনো ব্যক্তি কোনো কিছুর দ্বারা বা কোনো কিছু খেয়ে বা কোনো কিছুর মাধ্যমে তার জীবন ত্যাগ করে বা আত্মত্যাগ করে, সুইসাইড করে, তখন সেই ধরনের আত্মহত্যাকে কী বলা হয়? সক্রিয় আত্মহত্যা। এই সক্রিয় আত্মহত্যা মানে কি একদম সরাসরি সে মারা যাবে, ঠিক আছে। ওই কাজটা করলে বা ওই ধরনের আত্মহত্যা করলে তার বাঁচার চান্স খুবই কম। যেরকম কি গলায় দড়ি দেওয়া, এটা তো সঙ্গে সঙ্গে মারা যাবে, তার মারার যাওয়ার চান্সটা 99%, ঠিক আছে। এবার হচ্ছে কোনো উপর থেকে ছাদ থেকে ঝাঁপ দেওয়া, এটাও সক্রিয় আত্মহত্যার মধ্যে পড়বে, যেহেতু সঙ্গে সঙ্গে মারা যাবে, ঠিক আছে। তাহলে কোনো কিছুর মাধ্যম অবলম্বন করে সে কী হচ্ছে? আত্মহত্যা করছে। আগুনে ঝাঁপ দেওয়া, ঠিক আছে, কেরোসিন তেল দিয়ে নিজেকে জ্বলিয়ে দেওয়া, ঠিক আছে, এ ধরনের আত্মহত্যাকে কি বলা হয়? সক্রিয় আত্মহত্যা। যেহেতু এই ধরনের আত্মহত্যায় কি কোনো কিছুর মাধ্যম অবলম্বন করা হয় এবং এর মাধ্যমে কি হয়? তার বাঁচার চান্স 99.9%, না বাঁচার নয়, না বাঁচার চান্স, ঠিক আছে। এবার নিষ্ক্রিয় আত্মহত্যা দেখবো। তাহলে এটার উদাহরণ কি দেবো? ফাঁসি। হ্যাঁ, ফাঁসি হবে। তারপরে কি হবে বলতো? বিষ পান করা, বিষ পান, ঠিক আছে। তারপরে কি হবে? ঝাঁপ দেওয়া, ঠিক আছে, বড় কোনো পাহাড় নদী এ থেকে ঝাঁপ দেওয়া, ঠিক আছে। এসব কাজ কেউ করবি না, ঠিক আছে। তাহলে নিষ্ক্রিয়। এবার আমরা নিষ্ক্রিয় আত্মহত্যা যাব। তো যখন কোনো ব্যক্তি কোনো কিছুর মাধ্যম অবলম্বন না করে, কোনো কিছুর মাধ্যম বা কোনো কিছুর সাহায্য ছাড়াই নিজের জীবন ধীরে ধীরে কি করে দেয়? শেষ করে দেয়, নিজের ইচ্ছায় ধীরে ধীরে জীবনটা শেষ করে দেয়, হ্যাঁ, তখন সে ধরনের আত্মহত্যাকে বলা হয় নিষ্ক্রিয় আত্মহত্যা। যেমন কেউ না খেয়ে মারা গেল, ঠিক আছে। এবার খেলো না, তাকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে কিন্তু সে খাচ্ছে না, ঠিক আছে, এবং না খেয়ে ধীরে ধীরে 7 দিন 8 দিন পর একদম শুকিয়ে, হ্যাঁ, হয়ে কি হয়ে গেল? মারা গেল। কিন্তু কি হচ্ছে? মৃত্যু হচ্ছে। তাহলে সেটা কি? নিষ্ক্রিয় আত্মহত্যা। তাহলে কি এটা? অনাহার মানে কি? না খেয়ে মরা। তারপরে অনশন করছে, ঠিক আছে, তারপরে অসুস্থ, এগুলো হচ্ছে কি? নিষ্ক্রিয় আত্মহত্যার মধ্যে পড়ে। তাহলে বোঝা গেল নিষ্ক্রিয় আত্মহত্যা। সক্রিয় আত্মহত্যা কোনো কিছুর মাধ্যম অবলম্বন করা হবে, কোনো কিছুর সাহায্য নেওয়া হবে, যেরকম বিষের সাহায্য নেওয়া হলো বা আগুনের সাহায্য নেওয়া হলো, উপর থেকে ঝাঁপ দেওয়া হলো, গলায় দড়ির সাহায্য নেওয়া হলো, বুঝা গেল? তাহলে এটা হচ্ছে সক্রিয় আত্মহত্যা। নিষ্ক্রিয় আত্মহত্যা কি? কোনো কিছুর মাধ্যম ছাড়াই, কোনো কিছুর সাহায্য ছাড়াই কি করবে? নিজের জীবন ত্যাগ করবে আস্তে আস্তে, তখন সে ধরনের আত্মহত্যাকে বলা হয় নিষ্ক্রিয় আত্মহত্যা। বুঝা গেল? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী স্টেপে চলে আসি। এবার আত্মহত্যার বিপক্ষে যুক্তিগুলো আমরা দেখব। আত্মহত্যা আমাদের কেন করা উচিত নয়? তাহলে আত্মহত্যার বিপক্ষে যুক্তি। আত্মহত্যার বিপক্ষে যুক্তি, ঠিক আছে। তাহলে 1 নম্বর যুক্তি আমি কি দেবো? জৈবিক বা জীবন ভিত্তিক, ঠিক আছে, জৈবিক বা কি? জীবন ভিত্তিক, এটা একটা। তারপরে দ্বিতীয় কি দেবো? দ্বিতীয় দেবো আমরা সমাজতত্ত্ব, সমাজ ভিত্তিক। তৃতীয় কি দেবো? ধর্মভিত্তিক। এগুলো কি হচ্ছে বিপক্ষে যুক্তি। আমরা আত্মহত্যা কেন করব না, সেই তার বিপক্ষে যুক্তি। তাহলে এই যুক্তিগুলো আমরা একটু দেখে নিচ্ছি। জৈবিক বা জীবন ভিত্তিক, তাহলে আমাদের জীবনটা কি হচ্ছে? একটা মূল্যবান, আমাদের জীবনটা খুব মূল্যবান, ঠিক আছে। আমাদের জীবনে অনেক দুঃখ সুখ কষ্ট আসবে, কিন্তু সেই বাধা বিপত্তিকে পেরিয়ে কি করতে হবে? আমাদের এগিয়ে যেতে হবে। আত্মহত্যা একমাত্র পথ নয়, আত্মহত্যা স্থায়ী, ঠিক আছে। আর আমাদের জীবনের মধ্যে দুঃখ কষ্ট এগুলো হচ্ছে অস্থায়ী, বুঝা গেল? এগুলো আজ আছে, কাল নেই, ঠিক আছে। তাই তুমি আজ যদি সহ্য করতে না পারো, তাহলে তো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জীবনটাকে আমাদের কী করতে হবে? এই দুঃখ কষ্টগুলোকে কী করতে? উপেক্ষা করতে হবে। উপেক্ষা করেই জয়লাভ করতে হবে শেষ পর্যন্ত। আমরা আত্মহত্যা করলে কিন্তু আমাদের অনেক জীবনের ক্ষতি হবে। ঈশ্বর আল্লাহ ভগবান আমাদের জীবন দিয়েছে, বেঁচে থাকার জন্য দিয়েছেন, ঠিক আছে, আমাদের জীবনটাকে উপভোগ করার জন্য দিয়েছেন, ঠিক আছে। একবার মৃত্যু হয়ে গেলে সেই জীবন আর কখনো ফিরে আসবে না, ঠিক আছে। তো এই জন্য আমার জীবনটাকে ভালোভাবে উপভোগ করব, ঠিক আছে, ভালো কাজে ব্যবহার করব, ঠিক
ঠিক আছে। তো এই জন্য এই জীবনটা হচ্ছে অমূল্য, ঠিক আছে, জীবনটা কি আমাদের একটা অমূল্য, ঠিক আছে, অনেক দাম জীবনের। তারপরে হচ্ছে তাহলে এই জীবনে আমাদের দুঃখ কষ্ট যাই আসুক না কেন সবগুলোকে উপেক্ষা করতে হবে। আজ কষ্ট আছে, দুঃখ আছে, ঝড় ঝঞ্ঝার সময় চলছে বুঝতে পারছি, সেই অনেকে এই সমস্যাটাকে বা মানসিক অবসাদ হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, শেষ পর্যন্ত সে উপেক্ষা করতে না পেরে সে ভাবে কি মৃত্যুই একমাত্র পথ, মৃত্যুকেই আমি বেছে নেব, মৃত্যু হলে আমার শান্তি হবে, তখন সে কি করে আত্মহত্যা করে ফেলে। তাহলে এই আত্মহত্যা করার ফলে কি আমরা বলি না যে তার মাথায় তখন শয়তান কাজ করে, ঠিক আছে, আমাদের ইসলামিক শাস্ত্রে বলা হয় যে শয়তান কাজ করে তার সে সময়, ঠিক আছে। তো সেই সময় সহ্য করতে হবে, সে সময় আমরা কিছু ভাবছি না, শুধু কি ভাবছি আমাদের আবেগটা কাজ করছে, বিবেকটা কাজ করে না। বিবেকটা কাজ করলে তুমি যদি দেখো ভাবো যে আমার পিছনে কি রয়েছে, তুমি যদি একজন অভিভাবক হও তাহলে তোমার কি রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, তোমার ভাই বোন রয়েছে, তোমার পরিবার রয়েছে, তো এই পরিবারগুলোকে কে দেখবে তুমি যদি মারা যাও, ঠিক আছে। তাহলে জীবনটা আমাদের একটা খুব অমূল্য রতন, ঠিক আছে, এই জীবনটাকে উপভোগ করব, জীবনটা আমাদের বাঁচার জন্য ঈশ্বর আল্লাহ ভগবান আমাদের দিয়েছেন, যে জীবনটাকে কি করব বাঁচবো, ভালোভাবে উপভোগ করব। আর হচ্ছে কি এই জন্য আমাদের কি আত্মহত্যা করা উচিত নয়, আত্মহত্যা করা অযৌক্তিক। তারপরে হচ্ছে সমাজভিত্তিক, এই যে বললাম সমাজভিত্তিক, সমাজের ক্ষেত্রে তুমি যে সব কাজ করছো, ধরো তুমি একজন ডাক্তার, একজন টিচার, তাহলে তুমি ডাক্তার হলে কতজনে তুমি জীবন বাঁচাবে, হ্যাঁ, তুমি যদি ডাক্তার হও ভবিষ্যতে তাহলে কতজনের জীবন বাঁচাবে, আর তুমি যদি তুমি যদি আত্মহত্যা করে নাও তাহলে সেই জীবনগুলো কি হবে, তারা তো সাহায্য পেলো না, তোমার জন্য অনেকজনের জীবন বেঁচে যেত, সেই জিনিসগুলো আমাদের ভাবতে হবে, ঠিক আছে। আমি একজন টিচার, আজ যদি তোমাদের না পড়াই তাহলে একটা ভালো টিচারের কাছে তোমরা পড়াশোনা করতে পারতে না, ঠিক আছে, পরবর্তীতে। তাহলে আমি কেন আত্মহত্যা করব, এই জিনিসটা কেন, কথাটা অবশ্যই আগে আনতে হবে নিজের মাথায়, যে আত্মহত্যাটা করলে আমার কি কি ক্ষতি হবে, শুধু আমার নয়, আমার পিছনে আমার সমাজ, পরিবার, সর্বোপরি আমার দেশের ক্ষতি হবে, বোঝা গেল। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। থেকেও আমাদের এই যে আত্মহত্যাটা করছি আমরা, এই আত্মহত্যাটাও করা অযৌক্তিক, বৃথা, বোঝা গেল। তারপরে হচ্ছে ধর্মভিত্তিক, বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হয়েছে, ইসলাম, খ্রিস্টান থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, ইহুদি, সব ধর্মে কিন্তু আত্মহত্যাকে একটা মহাপাপ বলে গণ্য করা হয়েছে। খ্রিস্টান ধর্মে বলো তাহলে সেক্ষেত্রে আত্মহত্যা কি মহাপাপ, ইসলামিক শাস্ত্রে বলো, বিভিন্ন কোরআন, তো মূল ধর্মগ্রন্থ কোরআনে কি বলা হয়েছে যে তুমি নিজের দেহের ক্ষতি করো না, ঠিক আছে, নিজের দেহের ক্ষতি করো না, না তো কিন্তু এটা একটা মহাপাপ হবে। হিন্দু ধর্মশাস্ত্রেও বলা হয়েছে আত্মহত্যাকে পাপ যুক্ত কাজ, ঠিক আছে। যদি আমরা আত্মহত্যা এই জীবনে করি হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী, তাহলে পরবর্তী জীবনে কি করবে, সেই শাস্তিটা আমাকে ভোগ করতে হবে, ঠিক আছে। জিনিসটা কী করা হয়, অনেক হিন্দু শাস্ত্র অনুযায়ী মানা হয়। তাহলে সব ধর্মে, পৃথিবীর বেশিরভাগ ধর্মে কি করা হয়েছে, আত্মহত্যাকে অপরাধমূলক কাজ বলা হয়েছে, বুঝা গেল। এবার আত্মহত্যার পক্ষে আমরা যুক্তি দেখব, আত্মহত্যার পক্ষে যুক্তি, ঠিক আছে। তাহলে আত্মহত্যার পক্ষে একজন যুক্তি দিয়েছেন যার নাম হচ্ছে কি হিউম, দার্শনিক হিউম। সে কি করেছে, তার অফ সুইসাইড গ্রন্থে কি বলেছেন, আত্মহত্যার পক্ষে বলেছেন, আত্মহত্যার পক্ষে সমর্থন দিয়েছেন। কেন, তিনি বলেছেন যে আত্মহত্যা কোনো কোনো বিশেষ ক্ষেত্র অনুযায়ী সেটা সমর্থনযোগ্য বা অপরাধমূলক কাজ নয়, ঠিক আছে। যেমন আমার কোনো যে আমার দুরারোগ্য ব্যাধি হয়েছে, আমার ক্যান্সার হয়েছে, ঠিক আছে, এবার ক্যান্সারের আমার লাস্ট স্টেজ, আমি বাঁচবো না, আমার বাঁচার কোনো উপায় নেই, শেষ পর্যন্ত আমার রোজ 24 ঘন্টায় আমার শরীরে ব্যথা বেদনা কষ্ট হচ্ছে, তাহলে এই ব্যথা বেদনা সহ্য করার জন্য আমি তো চাইবো যে আমার শরীরের কষ্ট না হোক, বেছে নেই বা আত্মহত্যার পথ বেছে নেই। আর এই আত্মহত্যা করলে কি তার শরীরের কষ্ট কোনো কিছু হবে না, সে কি হবে, কষ্ট থেকে মুক্তি পাবে, ঠিক আছে। তো এই জন্য বিশেষ বিশেষ ক্ষেত্র অনুযায়ী আত্মহত্যাকে কি অপরাধমূলক কাজ বলা যায় না, একথা কে বলেছেন, হিউম। এবার তিনি আরেকটা যুক্তি দিয়েছেন যে যেমন ধরো যে আমাদের জীবনটা কে দিয়েছে, ঈশ্বর দিয়েছেন, ঠিক আছে। তো এই জীবনটা ঈশ্বর দিয়েছেন,
এবং আমরা ঈশ্বর আমাদের জীবনটাকে কি একটা পাতার মতো করে একটা ডায়েরি করে সাজিয়ে রেখেছেন, যে তোমার আজ কি হবে, কালকে কি হবে, তুমি কোন জায়গায় প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে, তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, না একজন টিচার হবে, একজন দার্শনিক হবে, না একজন কৃষিকাজ হবে, না একজন অটো চালক হবে, ঠিক আছে, এই জিনিসটা কি লিপিবদ্ধ করা রয়েছে। তাহলে আত্মহত্যাটা যে আমি করব সেটাও লিপিবদ্ধ করা আছে অবশ্যই। হ্যাঁ, এই যুক্তিটা দিয়েছেন কে? হিউম। বলছে অবশ্যই আত্মহত্যাটাও তো লিপিবদ্ধ করা রয়েছে, আমাদের ঈশ্বর লিপিবদ্ধ করে রয়েছেন যে আত্মহত্যা আমি করব। তাহলে সেটা অপরাধমূলক কাজ কেন হবে, যেহেতু ঈশ্বর অলরেডি লিখে রেখেছেন যে আমি আত্মহত্যা করব বা আমার এই দিন আত্মহত্যা হবে, তাহলে এই জন্য এটা অপরাধমূলক কাজ নয়। বোঝা গেল? লড়াই করি সেরকম, সেটা আমার নিজের ইচ্ছা, সেরকম আমার নিজের ইচ্ছা অনুযায়ী আমি আত্মহত্যা করব, এই কথাটা বলেছেন কে? হিউম তার অফ সুইসাইড গ্রন্থে। বোঝা গেল? তাহলে এই আত্মহত্যা করাটাও তো একটা ব্যক্তিগত ব্যাপার, এই কথা তিনি বলেছেন। বোঝা গেল? তাহলে এই ছিল আত্মহত্যার পার্ট। অফ সুইসাইড গ্রন্থে তিনি পক্ষে যুক্তি দিয়েছেন। প্রশ্ন আসবে যে অফ সুইসাইড গ্রন্থটি কার লেখা? হ্যাঁ, হিউমের লেখা, ঠিক আছে। আর প্রশ্ন আসবে যে আত্মহত্যার পক্ষে যুক্তি দিয়েছেন এমন একজন দার্শনিকের নাম এবং কোন গ্রন্থে বলেছেন। তাহলে হিউম তার অফ সুইসাইড গ্রন্থে আত্মহত্যার পক্ষে কি করেছে? যুক্তি দিয়েছে। আত্মহত্যার বিপক্ষে অনেকেই যুক্তি দিয়েছেন, অনেকেই। আমরা সকলেই আত্মহত্যার বিপক্ষে রয়েছি, পৃথিবীর সকল মানুষ আত্মহত্যার বিপক্ষে রয়েছে। বুঝা গেল? তাহলে আত্মহত্যা কেন করা উচিত নয় সে বিষয়ে বললাম, ঠিক আছে। আর কোন কোন ক্ষেত্রে ডেভিড হিউম আত্মহত্যাকে অপরাধমূলক কাজ বলে মনে করেনি সেটাও আমরা জানলাম, আত্মহত্যার পার্ট দেখলাম। বুঝা গেল? তাহলে এই ছিল আজকের ক্লাস। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর তোমাদের জানে রাখি যে দর্শন ক্লাসে তোমরা যারা রয়েছো, দর্শন সাবজেক্ট তোমাদের জন্য ফ্রি অফ কস্ট অনলাইন ক্লাস করা হয়। নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে রয়েছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করো অথবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হাই লিখে পাঠাও, আমি গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে। সেখানে পিডিএফ নোট 100% ফ্রি অফ কস্ট, নো চার্জ, ঠিক আছে। তো তোমরা যারা করতে চাইছো ক্লাস, যারা ইচ্ছুক, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাদের অ্যাড করে দেবো গ্রুপে। সেই গ্রুপ অনুযায়ী তোমাদের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তোমাদের ক্লাস করা হয়। বুঝা গেল? তাহলে এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো ক্লাসটা তোমরা কমেন্ট সেকশানে জানাও। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, যাতে সকলেই এই ক্লাসটা করতে পারে। বুঝা গেল? সো বাই বাই, টেক কেয়ার।